আসসালামু আলাইকুম এন্ড দিস ইজ খাজা। সম্পর্ক কিভাবে ভালো রাখতে হয় এবং সম্পর্ক কেন এভাবে ভালো রাখতে হবে এ নিয়ে আজকের ভিডিও। সো সম্পর্ক কেন ভালো রাখতে হবে নাকি সম্পর্ক কিভাবে ভালো রাখতে হয় কোনটা দিয়ে শুরু করব? যেটি দিয়ে শুরু করি বরাবরের মতো বিশেষ একটি অনুরোধ রয়েছে, প্লিজ সাবস্ক্রাইব টু দি চ্যানেল টেক কেরিয়ার টক্স। ইটস ইউর চ্যানেল। আমরা ইংরেজি থেকে প্রেজেন্টেশন সহ কেরিয়ারের নানা স্কিল নিয়ে আলাপ করছি এবং আজকে আলাপ করব সম্পর্ক কেন ভালো রাখতে হয় এবং সম্পর্ক কিভাবে ভালো রাখতে হবে। চলুন শুরু করি। সম্পর্ক কেন ভালো রাখতে হবে, সম্পর্ক কেন ভালো রাখতে হবে, এটি সম্ভবত এই সময় করোনার এই মহাসংকটে মানুষ সবচেয়ে বেশি টের পেয়েছে। বাংলাদেশে মানুষ আমরা হারে হারে টের পাচ্ছি সুসম্পর্কের ভ্যালু কত বেশি। আমাদের কথা বাদ দেন, স্বয়ং আল্লাহ কি বলেছে সেটা দেখার চেষ্টা করি। আল্লাহ তো বলেছে যে সুসম্পর্ক বজায় রাখার জন্য, আত্মীয়তার বন্ধন রাখার জন্য প্রত্যেক ধর্মগ্রন্থে সুসম্পর্ক বা আত্মীয়তার বন্ধন রাখার জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। কেন আল্লাহ কেন সুসম্পর্ক এত পছন্দ করেন, ধর্মগুলো কেন সুসম্পর্কের কথা এত বারবার বলেছে, সেটাকে একটু গভীরভাবে আমরা ভেবে দেখেছি। একটু ভেবে দেখলেই আমরা বুঝতে পারবো যে কেন আসলে সুসম্পর্কের কথা এত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ধর্মগ্রন্থে বলা হয়েছে, বিভিন্ন মনীষীরা বলে গেছেন, আমরাও বলছি। কয়েকটি ছোট ছোট কারণ উদাহরণ দিলে আসলে আমরা বুঝতে পারবো সম্পর্কের গুরুত্ব কেন এত বেশি। ধরা যাক আপনি কেমন থাকেন তা নির্ভর করে কার উপর। আপনাকে চাকরি কে দেয়, আপনাকে বেতন কে দেয়, আপনাকে ভালো কে রাখে, আপনাকে খারাপ কে রাখে, আপনাকে সুখী রাখে কে, আপনাকে অসুখী রাখে কে। খেয়াল করলে দেখবেন সব মানুষের কাজ কারবার। সকালবেলা একটা মানুষ এমন একটা কথা বলতে পারে সারা দিন আপনার মাটি হয়ে যাবে। আবার এমন একটা কথা বলতে পারে আপনার দিনটা আনন্দে কাটবে। আপনাকে একটা ভালো জবের অফার করতে পারে, আপনাকে একটা ভালো বিজনেসের অফার করতে পারে যদি আপনার সুসম্পর্ক থাকে। আপনি কি কোনো টাকা ছাপান বা আমি কি কোনো টাকা ছাপাই, তাহলে আমাদের অ্যাকাউন্টে টাকা আসে কীভাবে? অন্য মানুষ দেয়। এখন অন্য মানুষ কেন দেয় এবং অন্য মানুষ কতটা দিবে তা নির্ভর করে আমাদের দক্ষতার সাথে সাথে মানুষের সাথে আমাদের সুসম্পর্কটা কীরকম। শুধু দক্ষতা থাকলে সব কাজ পারলেই যে আপনি ভালো কাজ পাবেন, ভালো বেতন পাবেন, ইটস নট লাইক দ্যাট। এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সুসম্পর্ক। সুসম্পর্কের কারণে দেখবেন অনেক সাধারণ মানুষ অনেক বড় কেরিয়ার নিয়ে আছে। আমরা বলি দূর এই মানুষটা এত বড় কেরিয়ার হলো কীভাবে, নর্মাল কেলিভার, অথচ কত বড় কেরিয়ার করেছে। কেলিভার নর্মাল মানে বলতে চাচ্ছে একাডেমিক বা অন্য কিছু, কিন্তু তার কেরিয়ার বিশাল কীভাবে হয়েছে সেটাকে আমরা বলি, আমরা অনেক সময় কি রিসার্চ করে আসি, সব কিছু হচ্ছে সুসম্পর্কের কারণ। এবং আপনি যদি খেয়াল করেন একটি কথা একদম নির্মম সত্য, সেটি হচ্ছে কোনো মানুষকে দেখেছেন যার সাথে মানুষের সম্পর্ক খারাপ সে ভালো আছে, সেটি অসম্ভব। যারা ভালো আছে এবং যারা ভালো নেই একটু অবজার্ভ করে দেখেন, যারা ভালো নেই তারা কেন ভালো নেই। অনেক মানুষ বলে ভাই আমি কত মানুষকে সাহায্য করলাম, বিপদের সময় আমার পাশে কেউ নেই। আরে বিপদের সময় আপনার পাশে কেউ থাকে না কেন? নিশ্চয় কারণ আছে। আপনি হয়তো সাহায্য করেছেন কোনো উদ্দেশ্যে অথবা বিনা উদ্দেশ্যে করে থাকেন, কিন্তু আপনার আচরণ বা বারবার বলে দেওয়ার চেষ্টা করেন বা খোঁচা দিয়ে জানিয়ে দেন আমি কিন্তু তোমাকে ওই উপকারটা করেছিলাম, তখন হয় কি সম্পর্কটা আর ভালো থাকে না, আপনার অবদানটা তখন মাটি হয়ে যায়। এই যে করোনার সংকটে হাজার হাজার মানুষের চাকরি গেছে, লক্ষ লক্ষ মানুষের অবস্থা খারাপ হয়েছে, অনেক মানুষের চাকরি যাবে, ব্যবসা যাবে। এই সময় টিকে থাকার উপায় কী? ই কমার্স সহ নানা ব্যবসায় মানুষ, হাজারো মানুষ ঝাঁপিয়ে পড়েছে, লক্ষ লক্ষ মানুষ ঝাঁপিয়ে পড়েছে। অনেকে লাভ করবে, অনেকে নিঃস্ব হয়ে যাবে। শুধু মার্কেটিং দিয়ে আপনি জায়ান্টদের সাথে, বড় বড় ব্যবসায়ীদের সাথে তো পারবেন না। তাহলে এই ব্যবসা, ই কমার্স বলেন, আপনার ক্ষুদ্র ব্যবসা বলেন, আপনি যা কিছু বিক্রি করতে চান সেটা কিন্তু সুসম্পর্কের মাধ্যমে বিক্রি করতে হবে। 5টা কোম্পানির সিইওর সাথে সম্পর্ক থাকলে, মানুষের সাথে সুসম্পর্ক থাকলে আপনি বিক্রি করতে পারবেন। নতুবা এই জায়ান্টদের সাথে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা টিকতে পারে না। তারা টিকে থাকে কীভাবে? সুসম্পর্কের মাধ্যমে। সেটা কিন্তু আপনার জানা থাকা চাই। আপনি বিপদে আছেন, এই যে বলছে যে বিপদে কেউ পাশে নাই কেন? আল্লাহ তো উসিলা পাঠাবে। আল্লাহ উসিলা কাকে পাঠাবে? আপনার সাথে যদি কারো ভালো সম্পর্ক না থাকে তো আল্লাহ কাকে দিয়ে আপনাকে উসিলা পাঠাবে? একটা উসিলা পাঠানোর জন্য তো মানুষ লাগবে। সুসম্পর্ক থাকলে আল্লাহ সেই সুসম্পর্কের মানুষ থেকে আপনার জন্য একটা উসিলা করে পাঠাবেন। এটুকু বুঝতে হবে। একজনের ভালো বিয়ে ছাড়া একজন বিয়ে দিতে পারতেছে না, মেয়ে মানে সম্বন্ধ আসতেছে না। আমাদের দেশে যেটা বলে সম্বন্ধ আসছে কিনা, অনেক পরিবারে দেখেন সম্বন্ধ বেশি আসে, অনেক পরিবারের সম্বন্ধ বেশি আসে না। এর কারণ কি? সামাজিক সম্পর্ক, সুসম্পর্ক। যেসব পরিবারগুলো অহংকারী থাকে, অন্যদের সাথে ডিটাচ করে রাখে নিজেদের পরিবারকে, সন্তানকে, তাদের পরিণতি কিন্তু কোনো এক সময় খারাপ হয়ে যায়। তারা কিন্তু বিপদে পড়বেই। অনেক মানুষ বলে না, ইয়াং ছেলে অনেক সময় বলে তোরা আমি গুনলাম না, তোর সাথে না মিশলে কী হবে? ইটস ভেরি ডেঞ্জারাস। কোনো এক সময় এর কিন্তু
প্রত্যুত্তর পেয়ে যাবেন যে মানুষের সাথে সম্পর্ক না রাখলে, মানুষকে রেসপেক্ট না করলে তার পরিণতি কত ভয়াবহ। যেসব মানুষ খারাপ থাকে, যেসব মানুষ বিপদে সাহায্য পায় না, যেসব মানুষ সবসময় টেনশনে থাকে অথচ তার পাশে কেউ নাই, এইসব মানুষগুলো একটু সন্ধান করে দেখবেন তাদের বিগত জীবনে প্রচুর ভুল রয়েছে, যেখানে তারা মানুষকে হয়তো আঘাত দিয়েছে নানা কারণে। তাদের সাথে মানুষের সম্পর্ক নেই, মানুষ বিপদে পড়বেই, আপনি সবাই বিপদে পড়তে পারি, কিন্তু সে বিপদ থেকে কেউ বেরিয়ে যায় না। কেউ বেরিয়ে যায় কীভাবে? কোনো একটা হাত লাগবে, সেই হাত আপনাকে দিয়ে উদ্ধার করছে না কেন? আরেকজন তো উদ্ধার পেয়ে যাচ্ছে, আমি উদ্ধার পাচ্ছি না কেন? তাহলে এখানে খেয়াল করতে হবে সম্পর্কের বিষয়টা। এই জন্যই ধর্মগ্রন্থ থেকে শুরু করে সমস্ত মনীষীরা বারবার সুসম্পর্কে কথা বলেছেন। এটি আপনার দক্ষতা চেয়ে অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনার দক্ষতা অনেক সময় কম থাকতে পারে, কিন্তু সুসম্পর্ক থাকলে আপনি অনেক ভালো কিছু পাবেন, ভালোভাবে থাকতে পারবেন। করোনার এই সংকট আমরা দেখেছি, লক্ষ লক্ষ মানুষ জব গিয়েছে, ব্যবসা গিয়েছে। এই যে টিকে থাকার যে সংগ্রাম, এই সংগ্রাম কার বেশি হবে, কার একটু সহনীয় হবে? কেউ সংগ্রাম করেও হয়তো সফল হতে পারবে না। অল ডিপেন্ডস অন রিলেশনশিপ। সেই জন্যই সুসম্পর্ক রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সুসম্পর্ক আমি রাখবো কীভাবে? এক্ষেত্রে 5টি বিজ্ঞানসম্মত উপায় আছে। সারা পৃথিবীতে নিয়ে গবেষণা হয়েছে, রিসার্চ হয়েছে কীভাবে আপনি সুসম্পর্ক রাখবেন। সেই 5টি বিজ্ঞানসম্মত উপায়ের কথা একে একে বলবো 4টি উদাহরণ দিয়ে। তো সুসম্পর্কে এই 5টি ধাপ বুঝতে হলে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে সম্পর্ক কীভাবে গড়ে ওঠে সেটা জানতে হবে। ধরা যাক আপনি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, কিংবা আপনি নতুন কোনো প্রেমে পড়েছেন, অথবা হতে পারে আপনি বিয়ে করেছেন, কিংবা আপনি কোনো জবে ঢুকেছেন। এই যে শুরুর পর্বটা যদি খেয়াল করেন, ধরা যাক একটা স্কুলে বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে একটা সেকশনে 50 জন স্টুডেন্ট রয়েছে। 50 জন কিন্তু আপনার বন্ধু না, অথচ 50 জনের প্রত্যেকের কিন্তু বন্ধু রয়েছে, অর্থাৎ সবার বন্ধু আছে, কিন্তু আপনার বন্ধু সবাই না। তাহলে এই যে বন্ধুদের যে গ্রুপ করে উঠে, খেয়াল করবেন যে ইউনিভার্সিটিতে যখন আপনাদের যাত্রা শুরু হয়, আপনারা প্রথম 7-8 জনের সাথে মেলামেশা করেন, তারপর আস্তে আস্তে দেখবেন গ্রুপটা কীভাবে গড়ে উঠে, কয়েকজন চলে যায়, কয়েকটা ইন করে, তারপর একটা স্টেবল স্টেজ আসে, সেই বন্ধুরা 4-5 জন সেটেল হয়, তারপর তারা 4-5 বছর একসাথে থাকে, কিংবা সারা জীবন সেই বন্ধুত্ব টিকে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই স্টেজটাকে কী বলে? এটাকে বলে ফর্মিং। আপনি যখন কোনো জব পান, কোনো প্রতিষ্ঠানে জয়েন করেন, তখন কি হয়? আপনার কলিগ, বস, অন্যান্য স্টাফের সাথে আপনার একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং আপনি তখন খুব মধুর একটা সময় পার করেন যখন আপনি নতুন জবে যান। কিংবা আপনার যখন বিয়ে হয়, আপনি যখন শ্বশুরবাড়ি যান, শ্বশুরবাড়িতে গিয়ে আপনার প্রথম দিকের সম্পর্কটা খুব ভালো যায়, যেটাকে বলা হয় মধুচন্দ্রিমা। আপনার সাথে অন্য মানুষদের মেশার সুযোগ হয়, নতুন পরিবার, নতুন আত্মীয় স্বজন, নতুন মানুষ, তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হতে থাকে। এখন এই সম্পর্কটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। আপনি হয়তো নতুন কোনো প্রেমে পড়েছেন, প্রেমের সময়টা কিন্তু দারুণ, কিন্তু এই প্রেমের যে মধুচন্দ্রিমা, সেই সময় কি হয়? দুজন যখন রাজি হয় যে তারা পরস্পরের কাছাকাছি আসবে, ভালোবাসবে, একসাথে অনেক দূর যাবে, তখন তাদের যে সময়টা কাটে, তারা পরস্পরের সাথে নানা কিছু শেয়ার করার মাধ্যমে একটা বন্ধন আস্তে আস্তে তৈরি হতে থাকে। প্রশ্ন হলো, হাজারো মানুষের মধ্যে আপনি একজনকে যে পছন্দ করলেন, সেটা কীভাবে করলেন? তার সাথে কোথাও না কোথাও মিল হয়েছে, এবং আস্তে আস্তে সম্পর্কগুলো গড়ে ওঠে। তো সম্পর্ক গড়ে ওঠার এই প্রাথমিক স্টেজকে বলা হয় ফর্মিং। সম্পর্কটা আস্তে আস্তে গড়ে উঠছে। তো সম্পর্ক যখন আস্তে আস্তে গড়ে উঠে, আপনার যখন ফ্রেন্ড সার্কেল হলো, কিংবা আপনি প্রেমের সময়টা পার করছেন বেশ কিছুদিন, কিংবা আপনি নতুন সংসারে গিয়েছেন, কিংবা আপনার কোনো জবে আছেন, দারুণ আনন্দ নিয়ে একটা প্রতিষ্ঠানে জয়েন করেছেন, কিছুদিন পর দেখবেন এই যেন আনন্দের কোথায় যেন একটু ঘাটতি হচ্ছে, কোথায় যেন বেলুনটা একটু চুপসে যাচ্ছে। কেন হচ্ছে? আপনার নতুন প্রেমের মধ্যে যেন একটা বাধা বিঘ্ন দেখছেন, যে যেমন ভাবছেন তেমন না। আপনি হয়তো ভাবছেন যে আরে যেরকম ভাবছিলাম সে তো সেরকম না। এটাই কিন্তু স্বাভাবিক, কারণ আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, এবং আমরা যখন ভাবি আমি যখন আমার মনের মতো মানুষ চাই, এটি কিন্তু খুব ভুল ধারণা। আমার মনের মতো মানুষ শুধু আমি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র, প্রত্যেকটা মানুষ ভিন্ন। সেই ভিন্নতাকে আপনার রেসপেক্ট করতে হবে। যার ফলে হয় কি, আমি ভাবছি একরকম, হচ্ছে আর একরকম, তখনই দ্বন্দ্ব তৈরি হয়। যখন একটা মেয়ে শ্বশুরবাড়ি যায়, তখন কী হয়? শ্বশুরবাড়িতে সে যে স্বপ্ন নিয়ে যায়, এবং শ্বশুরবাড়ির লোকজন আবার যে স্বপ্ন নিয়ে চিন্তা করে, তখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, মিলে না। সে তার মতো করে ভেবেছে, শ্বশুরবাড়ির লোকজন তারা তাদের মতো করে ভেবেছে, সেটাই স্বাভাবিক। কিন্তু তখন সেখানে একটা মিসম্যাচ হলেই দ্বন্দ্ব শুরু হয়। বন্ধুত্বের মধ্যেও কিছুদিন যাওয়ার পরে দেখা যায় বন্ধুদের মধ্যে নানা দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ, কথা বন্ধ, সম্পর্ক ছেদ, নানা কিছু ঘটতে থাকে। এই সময়টাকে বলা হয় স্টর্মিং। বিজ্ঞানের ভাষায় স্টর্মিং, এটা হলো সেকেন্ড স্টেজ। এখন আপনারা জানেন যে ঝড় হলে ঝড় থামবেই,
সম্পর্কে ঝড়ও আস্তে আস্তে থেমে যায়। আপনার শ্বশুরবাড়ির সম্পর্কগুলো ঝড় অনেক সময় লম্বা হয়, অনেক সময় থেমে যায়। প্রেমিকার সাথে আপনি যদি বুঝতে পারেন, প্রেমিক এবং প্রেমিকা পরস্পরকে বুঝতে পারে, তাহলে তারা ঝড় থামিয়ে আবার এগিয়ে যেতে পারে। আপনি যখন কোনো প্রতিষ্ঠানে জয়েন করেন তখন আপনার মনের মধ্যে অনেক আশা থাকে। তো 3-4 মাস যাওয়ার পরে কিন্তু কো-কলিগদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। কারণ জব হচ্ছে এটা প্রতিযোগিতার বাজার। এখানে প্রত্যেকেরই টার্গেট আছে, প্রত্যেকের লক্ষ্য আছে, প্রত্যেকেরই প্রমোশনের চিন্তা, প্রত্যেকের ভালো করার চিন্তা, ভালো পারফরমেন্স করার চিন্তা। একজন আরেকজনের সেখানে প্রতিযোগী না হয়ে প্রতিদ্বন্দ্বী হয়ে পড়ে। তো এই প্রতিদ্বন্দ্বী হলে সমস্যা হয় এবং সমস্যাটা বাড়তে থাকে। কিন্তু যদি আপনি এই চিন্তা করেন যে সে আমার প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী, তাহলে কিন্তু দেখবেন ঝামেলাগুলো কমতে থাকবে। এই যে দ্বন্দ্ব তৈরি হয়, এই যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়, এই যে নানা স্বার্থের বিষয়গুলো জড়িত হয়ে পড়ে, তখন সম্পর্কে ব্যাঘাত ঘটে। তো এই সময়টাকে বলা হয় স্টর্মিং। তো স্টর্মিং থামানোর উপায় কি? স্টর্মিংয়ের পর সম্পর্ক ভেঙে যেতে পারে। আপনি চাকরি ছেড়ে দিতে পারেন, বিয়ে ভেঙে দিতে পারেন, প্রেমের সম্পর্ক ভেঙে দিতে পারেন, আপনি ইউনিভার্সিটি কলেজ চেঞ্জ করতে পারেন, এক ফ্রেন্ড সার্কেল বাদ দিয়ে আরেক ফ্রেন্ড সার্কেলে ঢুকতে পারেন। কিন্তু সেটি কিন্তু সমাধান নয়। আপনাকে সমাধান হচ্ছে প্রফেশনাল ওয়েতে যেতে হবে, বিজ্ঞান ভিত্তিক সমাধান। অর্থাৎ বুঝতে হবে যে প্রতিটা মানুষ ভিন্ন, সেটাকে সময় দিতে হবে। আপনার প্যাশন্স লেভেল ভালো হতে হবে। আপনি এই যে জানলেন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে স্টর্মিং বা দ্বন্দ্ব সংঘাত একটি স্বাভাবিক পর্যায়ে, তাহলে কি হবে? আপনি অবাক হবেন না, আপনি রেগে যাবেন না, আপনার প্যাশন্স লেভেল বাড়বে। আপনি অপেক্ষা করবেন কখন ঝড় থামবে। এবং ঝড় থামানোর জন্য দুপক্ষকেই, অন্তত এক পক্ষকে উদ্যোগ নিতে হবে। সেটি কি? এক পক্ষকে বুঝতে হবে যে প্রতিটা মানুষই ভিন্ন, কিংবা দুপক্ষকে বুঝতে হবে এবং দুপক্ষকে সময় দেবেন। সময় দিলে আস্তে আস্তে দেখবেন যে এই যে কিছু কিছু ভিন্ন আচরণ আছে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করা শুরু করব। তখনই দেখবেন যে সম্পর্ক আবার স্বাভাবিক হওয়া শুরু করবে। তো বলছিলাম ফার্মিংয়ের পরে শুরু হয় স্টার্মিং, তারপরে শুরু হয় নর্মিং। ঝড় থেমে গেলেই নর্মিং হয়, সম্পর্ক স্বাভাবিক হয়। সম্পর্কটা স্বাভাবিক হওয়া দরকার, সেটা আপনার প্রফেশনাল লাইফে হোক, পার্সোনাল লাইফে হোক, ফ্রেন্ডদের মধ্যে হোক, ভালোবাসার ক্ষেত্রে হোক। স্টর্মিংয়ের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, যে কোনো সংঘর্ষ হোক, দ্বন্দ্ব হোক, আপনাকে যোগাযোগ করতে হবে ডিরেক্ট। আপনার ভালোবাসার মানুষটিকে কারোর সাথে দেখেছেন, আপনি কোনো কিছু ভেবে থাকবেন না। দিস ইজ সেকেন্ড স্টেজ অ্যান্ড দেন ইউ গো টু থার্ড স্টেজ, দ্যাট ইজ কল নর্মিং। তো স্বাভাবিক যারা অভিজ্ঞ, যারা দক্ষ মানুষ, ভালো মানুষ, তারা কিন্তু এই ঝড়ের পরেও সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, পরস্পরকে নর্মালাইজ করতে পারে। শ্বশুরবাড়িতে অনেক সমস্যা হয়, সেই সমস্যাগুলোকে মিনিমাইজ করেও কিন্তু একসাথে চলা যায়। একসাথে চলার পরিস্থিতি তৈরি হওয়া, এটিকে বলা হয় নর্মিং। নর্মিংয়ের পরে কি? নর্মিংয়ের পরেই হচ্ছে আসল জিনিস, সেটিকে বলা হয় পারফর্মিং। পারফর্মিং মানে কি? পারফর্মিং মানে এই যে আমরা স্টেজকে নর্মাল নিয়ে আসলাম, পরস্পরকে বোঝাপড়া হলো, পরস্পরকে বুঝতে পারলাম, তারপর আমরা আমাদের জীবনের লক্ষ্যে এগিয়ে যাব। আমার কেরিয়ার লক্ষ্যে আমি এগিয়ে যাব, আমার সংসারে ভালোবাসার মানুষের সাথে আগামী দিনের প্ল্যানগুলো করে সেগুলো অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে যাব। সংসার করছি, সংসারের প্ল্যানগুলো তখন সুন্দরভাবে করা যাবে। কখন সন্তান নেব, কখন কী করব, আয়ের উৎস কী, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ভবিষ্যতের নানা পরিকল্পনাগুলো তখন একসাথে নিয়ে আপনারা একসাথে এগিয়ে যেতে থাকবেন। এই যে এগিয়ে যাওয়া লক্ষ্যের পানে, এই পর্বটাকে বলা হয় পারফর্মিং। সম্পর্কের ক্ষেত্রে খেয়াল করতে হবে, পারফর্মের সময় প্রত্যেকে আল পড়তে হবে। এবং সুসম্পর্ক রাখার সর্বশেষ ধাপ যেটিকে বলা হয় অ্যাজর্নিং। অ্যাজর্নিং মানে কিছুই না, সেটা হচ্ছে সেলিব্রেটিং ফেইলিয়ার অর সাকসেস। আপনারা একসাথে কাজ করছেন, পরস্পরের প্রতি প্রত্যাশা আছে, অনেক সময় প্রত্যাশা পূরণ হবে না। আপনার সন্তানটি হয়তো স্কুলে যে রেজাল্ট আশা করছিলেন সেটা হয়নি, কিংবা আপনার ভালোবাসা মানুষকে যেটি প্রত্যাশা করছিলেন তার চেয়ে হয়তো কম এসেছে। আপনি হয়তো বিবাহিত জীবনে যে স্বপ্ন দেখেছিলেন শ্বশুরবাড়ি গিয়ে, সেটা হয়তো প্রত্যাশিত হয়নি, অথবা আপনার বন্ধুদের কাছে আপনার যে প্রত্যাশা ছিল সেগুলো হয়নি। তাই বলে আপনার চেষ্টা করেছেন কিনা। অ্যাজর্নিং মানে হলো চেষ্টার পরে আমরা যে লক্ষ্যে থেকে ছুটে যাই, সেখানে যদি ফেইলারও হই কিংবা সাকসেস যদি কমও হয়, সেটাকে সেলিব্রেট করা। ওকে, তুমি তো অনেক চেষ্টা করেছো। কেউ যদি পড়াশোনায় খারাপ রেজাল্ট করে, আপনি কী বলবেন তাকে? অনেক সময় আমাদের দেশে দেখা যায় যে মারামারি করে, নানা দুর্ব্যবহার করে। ইটস অ্যাবসলিউটলি রং। তাকে বলতে হবে যে তুমি তোমার সর্বাত্মক চেষ্টা করছো, আমি আশা করছি আগামী বছর আলো ভালো করবা। অথবা আপনার ভালোবাসার মানুষটির কাছে যে প্রত্যাশা ছিল, সেটা বলতে হবে, হ্যাঁ তুমি অনেক চেষ্টা করেছো, আমি আপাতত এতটুকুই আনন্দিত, আমি আশা করছি তুমি আরও ভালো করবা। তোমার কাছে আমার কিন্তু প্রত্যাশা অনেক। তো আশা দিতে হবে, এবং সে যে চেষ্টা করছে সেই চেষ্টাকে স্বীকৃতি দিতে হবে। সে আপনাকে ভালো রাখার চেষ্টা করে, হয়তো অতটা সাকসেসফুল হচ্ছে না ওই সময়, কিন্তু একদিন সে হবে। তাকে বারবার হতাশ করে দেবেন না যে তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি এটা পারছো না, সেটা পারছো না। অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, যতটুকু পারছে সেটার প্রশংসা করেন, সেটার ক্রেডিট দেন। সুতরাং সম্পর্ক তৈরির অনেকগুলো স্টেজের আমরা কথা বললাম।
5টি স্টেজেস ফর্মিং। সম্পর্ক যখন গড়ে ওঠে তারপর সম্পর্কের দ্বন্দ্ব তৈরি হয়, ঝগড়া বিবাদ হতে পারে, সেটাকে স্ট্রংয়ের পর ঝড় থামানোর দায়িত্ব আপনাদের সবার। সেটাকে বলে নর্মিং হলে আমরা জীবনের লক্ষ্য পানে এগিয়ে যাই, সেটাকে বলে পারফর্মিং। এবং এগিয়ে যাওয়ার পথে সবসময় যে সফল হবে সেটা না, কখনো বিফল হতে পারি, সাকসেস কম হতে পারে, সেটাকেও আমাদেরকে সেলিব্রেট করতে হবে। এটাকে বলে অ্যাজিউনিং। দিস 5 স্টেজেস আর সায়েন্টিফিকলি প্রুভেন স্টেজেস ফর গুড রিলেশনশিপ। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম সম্পর্ক কীভাবে ভালো রাখতে হয় এবং সম্পর্ক কেন ভালো রাখতে হয়। সম্পর্ক ভালো রাখা যে 5 স্টেজেস, এটি কিন্তু অসাধারণ, এটা আপনার জীবনকে বদলে দেবে। একটু ভেবে দেখুন, একটু এক্সারসাইজ করুন এবং অ্যাপ্লাই করুন, তারপর দেখুন কি অসাধারণ রেজাল্ট চলে আসে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।